আমরা আলোচনায় আসব, একটু কৃতিরতন বাবুর কাছে যাব। 24 তারিখের একটি চিঠি কেন্দ্রের তরফ থেকে, 28 তারিখের একটি চিঠি। 24 তারিখ কেন্দ্রের চিঠিতে বলা হলো রাজ্যের মুখ্য সচিবকে এক্সটেনশন দেওয়া হচ্ছে। 28 তারিখ বলা হচ্ছে দিল্লি এসে 31 তারিখ রিপোর্ট করতে। দুটো আলাদা আলাদা চিঠি। দিল্লিতে বা কেন্দ্রে মুখ্য সচিবের কোনো পদ নেই। দুটো চিঠি দুটোর পরিপন্থী বলে মনে হচ্ছে না? না না, একেবারেই তো। এটা আবার বলার অপেক্ষা রাখে নাকি? এরমভাবে 2.5 দিন আগে একটা মানুষ রিটায়ার করছে, বেশ পরিপন্থী। 4 দিনের মধ্যে পরিপন্থী। 4 দিনে কি এমন রাজনৈতিক সমীকরণে বদল এসেছে যে দুটো পরিপন্থী, দুটো বিপরীত চিঠি দিতে হচ্ছে? বিষয়টা হলো বোধহয় ওখানে কেউ আগ বাড়িয়ে কিছু কাজ করে না, রাগে আগ বাড়িয়ে কিছু কাজ করতে গেলে যেটা একটা ওর উইলিংনেস নেই, পার্সন কনসার্ন। তারপরে হচ্ছে স্টেট গভর্নমেন্ট সিএম যদি না ছাড়ে ও যাবে কি করে, 2। আর 3 হচ্ছে যে 45 বছর, 50 বছর, 55 পর্যন্ত সাধারণভাবে যারা রাজ্য সরকারের চাকরি করে বা কেন্দ্রীয় সরকারের চাকরি করে তাদের একটা বয়সের পর সাধারণত তাদের ট্রান্সফার হয় না। এটাই একটা পরম্পরা। তো সুতরাং অনেক সময় পরম্পরাও রুলের সমান হয় বা রুলের ওপরে হয়। তো সুতরাং ওকে যদি বলা হয় আলাপনকে যে তুমি 60 বছর যেদিন পূর্ণ করছো সেদিনই তুমি দিল্লিতে এসো, এটার থেকেই তো বোঝা যায় যেটা উইথ এ আলটেরিয়ার পলিটিক্যাল ভেঞ্জেন্স এটা করা হচ্ছে। বুঝতে পেরেছি। সুতরাং এটা বলার কোনো অপেক্ষা রাখে না। হ্যাঁ, কৃতিরতন বাবুর কাছে যাবো। এই একই প্রশ্ন রাখবো। 4 দিনে কি এমন রাজনৈতিক সমীকরণে পরিবর্তন ঘটলো? ব্যাপারটা আমি যেটা মনে করছি যে আমরা পশ্চিমবঙ্গবাসীরা দীর্ঘ কয়েক দশক ধরে এই কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে চলছি। আইএস রিক্রুটমেন্ট করার অথরিটি ভারত সরকার। তার আইএসদের কাজ ভারত সরকারের যে রুল এবং যা নিয়ম কানুন আছে সেটা এক্সিকিউট করা এবং তার দেখভাল করা। তার রিক্রুটমেন্ট অথরিটি তিনি যদি কখনো ডাকেন বা তিনি যদি কোনো এক্সটেন্ড করেন, যে যেটাতে যখন তার প্রয়োজন হবে, আমার মনে হয় যে তাকে সেটাকে মান্যতা দেওয়া উচিত। এবারে কেন ডেকেছেন, কি ডেকেছেন, বাঙালির অত্যধিক বেশি অভিসন্ধিত মন এবং প্রত্যেকটাকে রাজনৈতিক চরিত্র খোঁজার ফল আমরা বাংলা ভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত দিয়ে চলেছি। কেন জানি না, আমরা সংখ্যা ধরে উড়িষ্যা, অন্যান্য স্টেট, কেরল, তারাও তো স্টেট আছে এবং অনেক বিরোধী স্টেট আছে। সব জায়গাতেই অভিসন্ধি খোঁজা, বোধ হয় কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে, কেন্দ্র বাংলাকে টাইট দিচ্ছে, এইরকম অভিসন্ধি মন না রেখে বা প্রচার না করে আমরা কেন কেন্দ্র রাজ্যের সমঝোতার মধ্য দিয়ে, একটা সুসম্পর্কের মধ্য দিয়ে ভারতবর্ষের জনগণ, সারা ভারতবর্ষ বা সারা পৃথিবী যখন একটা করাল গ্রাসের মধ্যে আচ্ছন্ন, একটা মহামারীর মধ্যে আচ্ছন্ন, তারপরে এই ঝড়, বন্যা, মানুষের দুর্দশা, সেখানে কেন আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কেন জনগণের কথা ভেবে এই সকল বিচরণগুলোকে বেশি করে প্রাধান্য দিই? অ্যাকচুয়াল বিধানসভায় পাস করে আইএস কে রেখে দিন না। আইএস রিক্রুটমেন্ট কি বিধানসভা রাজ্য সরকার করতে পারে? আইএস রিক্রুটমেন্ট তো হয় সরকার করে। আমরা কি ভারতবর্ষের বাইরে, না ভারতীয় সংবিধানের বাইরে? অতএব ভারত সরকার, ইন্ডিয়া গভর্নমেন্ট এখন কোনো কাউকে যে দেখে পাঠান বা তার কর্মচারীকে, সার্ভেন্টকে, অ্যাকচুয়াল তার তো শিডিউল সার্ভেন্ট, তাকে যখন সে দেখে পাঠাবে। বাবু, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো, প্রাক্তন আমলা কিংবা আইনজীবী যে বিষয়টি তুলে ধরলেন বিক্রম বাবু বা অনিন্দ বাবু, একটা বিষয় স্পষ্ট, কেন্দ্র ডেকে পাঠাতেই পারে, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কিন্তু ডেকে পাঠানোর জন্য কতগুলো নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, সেটা নিয়েই সমস্যা হচ্ছে। নিয়ম তো আছে। এবারে তিনি যদি 31 তারিখ দান গিয়ে দেখা করেন, বা আমাকে যদি স্টেট গভর্নমেন্ট, আমি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাকে স্টেট গভর্নমেন্ট ডেকেছেন, আমি কি ওই চেয়ার থেকে বসে বলবো যে কেন আমাকে ডেকেছেন, আগে জানান তারপরে আমি যাবো? এটা কি কোনো এর মধ্যে পড়ে নাকি, কার্যের মধ্যে পড়ে, না রুলের মধ্যে পড়ে? আমার জানা নেই। আমাকে যদি আজকাল আমার ডিপার্টমেন্ট ডেকে পাঠায় যে অমুক জায়গায় তুমি এসো দেখা করো,
তাহলে আমি সেখানে যাবো। এরপর তারপরে আমার কি কোন জায়গায় দেখা গেল যে উনাকে অনেক বড় দায়িত্ব, ভারতবর্ষের একটা বড় দায়িত্বের জন্য ভারত সরকার রিক্রুটমেন্ট করতে পারে। বুঝতে পেরেছি। একটু অনিন্দ্যবাবুর এই কাছে আসবো এই মহামারী- একই বিষয়। অনিন্দ্যবাবু, যেটা কৃতিরতন বাবু বললেন যে আমাকে কেন্দ্র ডেকে পাঠাতেই পারে, ভারত সরকার ডেকেছে, আমি আগে সেখানে যাব, কিন্তু আপনারা যে বিষয়টা বারবার হাইলাইটস করছেন, বা প্রাক্তন আমলা যিনি আছেন বিক্রম বাবু, তিনিও যে বিষয়টা বারবার হাইলাইটস করছেন, ডাকা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তার যে একটা নিয়ম রয়েছে সেই নিয়মটাই এখানে পালন করা হয়নি। ডাকার এখানে যেটা যেই চিঠিটা দিয়ে ডেকেছে তার ল্যাঙ্গুয়েজটাই আমাদেরকে দেখতে হবে, কারণ এই একমাত্র জিনিস কমিউনিকেশন যেটা আছে। ফার্স্ট হচ্ছে 6(1) যেটা আমি বললাম, কনকারেন্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট চাই। দ্বিতীয় প্রিকন্ডিশন এটাকে মানার হচ্ছে রিলিভ করা। যতক্ষণ না রিলিভ করছে স্টেট গভর্নমেন্ট, ততক্ষণ স্টেট গভর্নমেন্ট রিমেইনস দি ডিসিপ্লিনারি অথরিটি ইন রেসপেক্ট অফ দিস পার্টিকুলার পারসন, জেন্টলম্যান। কারণ স্পেসিফিক্যালি যদি আপনি একটা জিজ্ঞেস করছিলেন একটু আগে যে ওনার এগেনস্ট কি কোনো মেজার্স দিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, উত্তর হচ্ছে না। কারণ যতক্ষণ এই অর্ডারে সবকিছু প্রিকন্ডিশন ফুলফিলড হচ্ছে, ততক্ষণ ইন অ্যাকর্ডেন্স উইথ রুল 2B of the discipline and appeal rules, IAS officerদের, ততক্ষণ state government remains the discipline, state government is the person concerned who can take any action under the rule. কারণ স্পেসিফিক যারা রুলস আছে, তো এবার ধরুন স্টেট গভর্নমেন্ট, এটা খুব লজিক্যাল ব্যাপারটা নিয়ে চিন্তা করা যাক। হ্যাঁ, যদি স্টেট গভর্নমেন্টের, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম প্রিমারি পাওয়ার্স থাকতো, তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট একটা চিঠিতে যতজন IAS অফিসার আছে নিয়ে চলে যেতে পারত, তাই না? তো তার জন্য এই জন্য ফেডারেল স্ট্রাকচার রাখার জন্য যে সবকিছু প্রত্যেকটা রুলে, এই অ্যাক্টে, এই যে প্রথম যেটা মাদার অ্যাক্ট, অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট 1951, সেখানেও স্টেট গভর্নমেন্টের সাথে কনকারেন্সের কথা লেখা আছে রুলস বানাবার আগে, এবং সেই রুলসটা প্লেস করতে হবে বিফোর দি পার্লামেন্ট, এবং পার্লামেন্ট যতক্ষণ না পাস করবে এই রুলসটা করাবে। সো এই রুলস যেগুলো আমরা বলছি, দিজ আর অল রুলস which have been placed before the parliament and passed by the parliament. সো এইটা মানে এটা লজিক্যাল একটা কনক্লুশন হচ্ছে যে একটা সমন্বয় সব জায়গায় একটা কি, ইউ হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স, ঠিক আছে, সেন্ট্রাল এবং স্টেটের ভেতরে। আজকের দিনে ধরুন একজন আমলা স্টেট গভর্নমেন্ট সার্ভিস করছে, এরকম প্রচুর হয়েছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এরকম প্রচুর অরিজিনাল অ্যাপ্লিকেশন হয়। ধরুন একজন আমলা স্টেট গভর্নমেন্টের সার্ভিস করাকালীন কিছু করলেন, যেটা কিনা মিসকন্ডাক্ট হিসেবে ট্রিট করা যায়, তাহলে কি স্টেট গভর্নমেন্ট কিছু করতে পারবে না? উত্তর হচ্ছে না। স্টেট গভর্নমেন্ট উড বি হ্যাভিং দ্য অথরিটি টু ইস্যু দি অ্যাপ্রোপ্রিয়েট চার্জশিটস। তারপরে সেটা সেরকম ভাবে কিরকম ভাবে প্রসিডিউরস হবে সেটা ইজ এ ডিফারেন্ট থিং অলটুগেদার, বাট কিন্তু ডিসিপ্লিনারি অথরিটি কিন্তু স্টেট গভর্নমেন্ট থাকবে। তবে এই অ্যানালজিটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আজকের দিনে পর্যন্ত হি হ্যাজ নট বিন রিলিভ, সো হি রিমেইনস আন্ডার দি স্টেট গভর্নমেন্ট কন্ট্রোল, এবং হি ইজ নট স্যাটিসফাইং। এই যে এখানে স্পেসিফিক রুল 2B অফ দি ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলস, সেখানে বলা আছে কোন গভর্নমেন্ট করতে পারবে। সেখানে স্পেসিফিক্যালি বলা আছে যে রুল 2B তে বলা আছে যে ইট উইল বি দ্য স্টেট গভর্নমেন্ট। এই যে স্পেসিফিক আমি জাস্ট রুলটা বলি, গভর্নমেন্ট মিন্স ইন কেস অফ এ মেম্বার অফ সার্ভিস সার্ভিং ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট, or who is deputed for service in any company, association, Magdin, by the such and such or the local authority, the state government would be the disciplinary authority. So যতক্ষণ স্টেটে আছে, the state government is having the control, central কে যদি রিলিভ করে দেয়, thereafter only the disciplinary authority will shift to the central government, and the central government ওর কাছে পাওয়ার চলে যাবে to issue appropriate steps. So as of today, he is the chief secretary for 3 months, for the coming 3 months, and he has not been relieved. Now if the central government এবং state government যতক্ষণ রিলিভ করছে, সেটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং অলটুগেদার। কিন্তু আলাপান বন্দ্যোপাধ্যায়ের পার্সপেক্টিভ থেকে হি উইল কন্টিনিউ অ্যাজ দ্য চিফ সেক্রেটারি ফর দ্য নেক্সট 3 months, এটা আমার ওপিনিয়ন। বিক্রম বাবু কিছু বলতে চাইছেন, একটু বিক্রম বাবুর কাছে ফিরবো। শুরু করছি, বললো। হ্যাঁ বলুন বিক্রম বাবু, শুনতে পাচ্ছি আমরা, বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আসছে না। বোধহয় একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে। অনিন্দ্যবাবুর কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যদি আমরা দেখি আগামীকাল আলাপন বন্দ্যোপাধ্যায় ট্রাইব্যুনালে গেলেন, সেটা কি খুব স্বাভাবিক যাওয়াটা?
সেটা প্রিম্যাচিওর হয়ে যাবে, কেননা এখনো পর্যন্ত তো ওনাকে রিলিভই করেনি। ট্রাইব্যুনালে গেলেই ট্রাইব্যুনাল উইল আস্ক দ্যাট এখনো পর্যন্ত হি হ্যাজ নট বিন রিলিভ, সো হাউ ইজ হি অ্যাগ্রিড? আচ্ছা, Before going to the tribunal, he has to be a person, has to be an aggrieved person, quote unquote. ঠিক আছে? The words used under the Administrative Tribunal Act is aggrieved person. Any aggrieved person can approach the tribunal. But as of today, he is not aggrieved. He has not been relieved. ওনাকে যতক্ষণ না রিলিভ করছে, this order is not operational vis-a-vis Mr. Alapon Bandyopadhyay. It might be a point of discussion between the state and the central government. But Alapon Bandyopadhyay, he has not yet been relieved. He cannot be aggrieved as of now. এখন যদি কালকে যদি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে উনি যান, then this will be constituted as a premature application. আমার মতে ওনার রিলিভ অর্ডার যতক্ষণ না আসছে, this he cannot go, but he can go and say that in contemplation of the relieving, আমাকে তো যে কোনো দিন রিলিভ করে দিতে পারে, ইউ ডিটারমিন, এরকমও হয়, ইন কন্টেম্পলেশনও যাওয়া যায়, কিন্তু মানে এখনো পর্যন্ত ইন ভিউ অফ দ্য যে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইজ বাই হিজ সাইড, I don't think any judicial intervention will be required as of now. বাট এখান থেকে অনেক রকম জিনিস হতে পারে, এখান থেকে পাবলিক ইনভেস্টিগেশন লাইক করতে পারে, কারণ আগের যে 2024 যে অর্ডারটা আছে সেখানে স্পেসিফিক্যালি রুল 16(1) কোট করা হয়েছে, এবং রুল 16(1) তখনই ইনভোক করা যায় যখন দের ইজ পাবলিক ইন্টারেস্ট। এখানে তো পাবলিক ইন্টারেস্ট আছেই, কেননা চিফ মিনিস্টার যে চিঠিটা লিখেছিলেন 10 তারিখে, সেখানে শি মাস্টার, আই ডোন্ট হ্যাভ দ্যাট লেটার, ওই চিঠিটা আমার কাছে নেই, বুঝতে পেরেছি। সেখানে নিশ্চয়ই উনি স্পেসিফিক্যালি লিখে দিয়েছিলেন কেন উনি চান এক্সটেনশন। বেশ, একটু তাপসদার কাছে আসবো। তাপসদা, কৃতিরতন বাবু শুরুতেই বললেন যে বেশ কয়েক বছর ধরে কেন্দ্র রাজ্য সংঘাত, এই রাজ্যকে তিনি স্পষ্টভাবে বললেন, এবং ভারতবর্ষের বাইরে নয়। তাপসদা, কোথাও কি অন্য কোনো ইঙ্গিত? না, আমার যেটা মনে হচ্ছে যে আমি পরপর বলে যাই, হ্যাঁ, আমি শুনলাম কৃতিরতন পাঠকের কথাবার্তা, এই ত্রিপাঠীর কথাবার্তা। এক, আমার যেটা মনে হলো যে রাজনীতি না থাকলে উনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এখানে আসতেন কি করে, বসতেন কি বিশ্লেষণ করতেন? সুতরাং রাজনীতি আছে, রাজনীতি নেই এ কথা বলবেন না। রাজনীতির মানুষরা তো রাজনীতি করবেই, রাজনীতি আছে, কেন্দ্রের সরকারও রাজনীতি করছে, এবং এই ব্যাপারটায় ভীষণভাবে রাজনীতি করেছে। এক, আমার মনে হয় উনি ডবল ইঞ্জিন সরকারের প্রবক্তা, উনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এখানে বসেছেন। তিন হচ্ছে যে আবেদনটা কিন্তু 3 মাস বা 6 মাসের এক্সটেনশন, সেটা আলাপন করেনি, গিভেন প্যান্ডেমিক সিচুয়েশন রাজ্য করেছে, যেটা আজকে 7 বছর পূর্ণ করলেন এই কেন্দ্রের সরকার, এবং মন কি বাতে বললেন যে কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করছে ঐক্যবদ্ধভাবে, কিন্তু মুখে প্রধানমন্ত্রী সে কথা বললেও এখানে কাজে দেখা যাচ্ছে তা না। এই প্যান্ডেমিকের কথা মাথায় রেখে, এই বর্তমান বাংলার এই সিচুয়েশনের কথা মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট চেয়েছিলেন, আলাপন ব্যক্তিগতভাবে তার 3 মাস বা 6 মাসের এক্সটেনশন চায়নি, চেয়েছে গভর্নমেন্ট, এবং বাংলার এই কথা ভেবে আগামী 3টে মাস কি 6টা মাসের কথা ভেবে। সুতরাং এই 3 মাস যে এক্সটেনশন দেওয়া হয়েছে সেটা বলবৎ, এবং চিফ সেক্রেটারিকেই দিয়েছে, সেটা কেন্দ্রে ডাকার জন্যে আর ওই কর্মীবর্গতে বসিয়ে রাখার জন্যে নয়, অর্থাৎ পথটাকে দিয়েছে, পথটাকে দিয়েছে, এক্স্যাক্টলি পথটাকে দিয়েছে, একটা গভর্নমেন্টের চিফ মিনিস্টারের চিঠির বেসিসে দিয়েছে। সুতরাং এইগুলোকে মাথায় রাখতে হবে, আর এই সবাই আমরা রাজনীতি করব, আর হঠাৎ রাজনীতিকে খাটো করে দেখব, রাজনৈতিক বিশ্লেষক হয়ে বসবো, অথচ রাজনীতিকে খাটো করে দেখবো, আরে রাজনীতি না থাকলে বিশ্লেষক কোথায়? আসবো কৃতিরতন বাবুর কাছে একটু আসবো। তাপসদা যে বিষয়টা তুলে ধরলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় আবেদন করেননি, রাজ্য আবেদন করেছে, একদমই স্পষ্ট, এটা বারবার আমরা দেখিয়েছি খবরে। আর আরো একটা বিষয় তুলে ধরলেন যে পথটাকে দেওয়া হয়েছে এক্সটেনশন, কোনো ব্যক্তিকে নয়। উনি যেভাবে দেন ভালো লাগলো। পশ্চিমবাংলার রাজনীতি হয় না, পশ্চিমবঙ্গ একটা পশ্চিমবঙ্গ শেষ না। আমি যখন কথাগুলো বলছি, সারা ভারতবর্ষকে যদি একটা পূর্ব শেষ হচ্ছে, পশ্চিমবঙ্গটা একটা কিছুটা জায়গা, কিছুটা অংশ
সেন্ট্রাল গভর্নমেন্ট আলাপনবাবু না, আলাপনবাবু নিজে কোনো স্টেটমেন্ট দেননি বা কিছু, এখানে আলাপনবাবু বড় প্রশ্ন হচ্ছে কথা এবং স্টেট গভর্নমেন্ট এই দুর্দশার জন্য দেখিলেন। যিনি আমাকে বলছেন আলাপনবাবুকে জয়েন করবার জন্য একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে কৃতিরতন বাবু, আপনার কাছে আবারও আসবো। একটু বিক্রম বাবুর কাছে যাব, আমরা গেছিলাম এর আগে। বিক্রম বাবু, স্টেট সাব স্টেট এসব করা অর্থহীন কথাবার্তা। ব্যাপারটা হচ্ছে একটা ফেডারালিজমের ব্যাপার আছে এবং এইটাই কনভেনশন যে সেন্টার এবং স্টেট আলোচনা করে একটা এগ্রিড জায়গায় এসে এই পোস্টিং ট্রান্সফারগুলো হয়। তার অনেকগুলো কন্ডিশন আছে যেগুলো তাপসবাবু বলেছেন, আমিও আগে বলেছি। সুতরাং এইসব বলে কোনো লাভ নেই। এটা আনপ্রেসিডেন্টেড, এ পর্যন্ত ভারতবর্ষে এরকম হয়নি। বাস এইটুকু আমি বলতে চাই, বলে আমার বক্তব্য শেষ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। বেশ, আমরা প্রায় শেষ লগ্নে চলে এসেছি। অনিন্দ্যবাবুর কাছে একদম শেষে আমরা যাব। অনিন্দ্যবাবু, কালকে 24 ঘন্টা পর হয়তো এই যে আলোচনা, সেই আলোচনাটা অনেকটাই পুরনো হয়ে যাবে, প্রেক্ষাপট অনেকটাই পাল্টে যাবে। কি কি প্রেক্ষাপট হতে পারে কাল সকালে? কালকে সকালবেলা হি মে কন্টিনিউ হি মে কেন অ্যাজ অফ টুডে যদি রিলিভ না করে, হি ইজ সাপোজ টু কন্টিনিউ অ্যাজ এ চিফ সেক্রেটারি অন দ্য বেসিস অফ 24th মে অর্ডার। কেননা আজকে পর্যন্ত এই অর্ডারটা, দিস লাস্ট অর্ডার যে 28 তারিখের অর্ডারটা, দ্যাট ইজ নট ইন ফোর্স ভিজাভি মিস্টার বন্দ্যোপাধ্যায়। আর সেকেন্ড হচ্ছে দি স্টেট গভর্নমেন্ট অর এনি আদার এন্টিটি এটা নিয়ে লিগ্যাল ফোরামে যেতে পারে, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় ওনার এখন এই স্টেজটা আসেনি যে উনি এখনো পর্যন্ত যাবেন। আর থার্ড হচ্ছে যদি কালকে রিলিভ করে দেয়, নাও ইফ হি ইজ রিলিভ হি ইজ সাপোজ টু গো এন্ড জয়েন বাই 31st, কিন্তু সেটা আমার মনে হয় না ফিজিক্যালি পসিবল হবে। যদি কালকে সকালে 10টার সময় 10:30টার সময় রিলিভ করেন ইন অফিস আওয়ার্স, হি ক্যানট রিচ দিল্লি বাই 31st, মানে সেদিনকেই 10টার সময় তার হি উইল নট বি এবল টু রিচ। সো ইফ হি ইজ ইন ক্যালকাটা অ্যাজ অফ নাও, তাহলে কালকে গিয়ে দিল্লিতে তো জয়েন করার কোনো জায়গায় নেই। সো রিলিভ করলেও হি উইল নট বি এবল টু জয়েন। এই তিনটে পয়েন্ট হতে পারে। বেশ, একদম শেষে জানতে চাইবো, একটু কৃতিরতন বাবুর কাছে জানতে চাইবো একদম শেষে। আপনার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছিল, যদি আলাপন বন্দ্যোপাধ্যায় আগামীকাল অবসর নিয়ে নেন, সেক্ষেত্রে জনমানসে কি প্রভাব পড়তে পারে? জনমানসের কিছুই প্রভাব নেই, মানুষ এগুলো কোনো নিয়ে ভাবেও না। আলাপনবাবু দক্ষ একজন আইএস অফিসার। আমার তাকে ভারত সরকার আরো অনেক বড় জায়গায়, তিনি যেহেতু অনেক বছর ধরে আলাপন একজন সুদক্ষ প্রশাসক, তাকে অনেক বড় জায়গায় ভারতবর্ষের দরকার হতে পারে। এই জন্য ভারত সরকার ডাকতেই পারে। বুঝতে পেরেছি। একদম ছোট করে তাপসদার কাছে একই প্রশ্ন রাখবো, জনমানসে কি প্রভাব পড়বে? ইতিমধ্যে সাধারণ মানুষ দেখছে এই বিষয়টা। না, জনমানসে এটাই প্রতিষ্ঠিত হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের প্রতি, বাংলার প্রতি, পশ্চিম বাংলার প্রতি এই বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকারের যে আক্রোশ, যে ক্রোধ এবং যে আচরণ তারা করছে, তার কারণ 3 মাস বা 6 মাস আলাপনের তো কোনো প্রয়োজন পড়েনি যে কলকাতায় গিয়ে বসে, এই দিল্লিতে গিয়ে বসে থাকা বা গাড়ি চড়া। বুঝতে পেরেছি আপনি কি ইঙ্গিত করছেন। 3 মাস ভারতবর্ষের প্রয়োজনে লেগে গেল, এই সমস্ত কথা বলছেন কৃতিরতন ত্রিপাঠী। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। আমরা অবশ্যই কালকে সকালে কি ঘটে তার দিকে তাকিয়ে থাকবো এবং আপনাদের আপডেট দিয়ে যাব একের পর এক। অসংখ্য ধন্যবাদ বিক্রম বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনিন্দ বাবু আপনাকে, তাপসদা অসংখ্য ধন্যবাদ, কৃতিরতন বাবু অসংখ্য ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। কোথাও যাবেন না, দেখতে থাকুন TV9 বাংলা।